জি, আমরা এখন কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই। গণ অধিকার পার্টির সম্মানিত চেয়ারম্যান সর্দার আব্দুল সাত্তার সাহেবের সঙ্গে। জি, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কি? বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি হচ্ছে, এখন মিডিয়ার যুগ তো, কোনো কিছুই গোপন নাই, সবাই দেখতে পাচ্ছে। তাই আমি একা মন্তব্য করার দরকার নেই, সবাই জানেই। তারপরেও আমি একটা বিষয় একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনি রাজনীতিবিদ নয় বা আমি রাজনীতিবিদ নয়, কিন্তু কোনো একটা বিষয়ের উপরে যদি আমি একটা ভাইরাল কোনো কিছু করতে পারি, তাহলে ওই দিন থেকে আমি নেতা হয়ে গেলাম। আমাদের দেশে বর্তমানে এই ভাইরাল নেতারাই রাষ্ট্র পরিচালনা করতেছে বা বিরোধী দলে আছে। প্রকৃত রাজনীতিবিদ, প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত জনদরদি তাদের কোনো স্থান নেই, এখন নেই রাজনীতির মাঠে, তাদের কোনো স্থান নেই। স্থান তাদেরই যারা মারামারি করতেছে, মব করতেছে বা সন্ত্রাস করতে, যে কোনো কিছু করেই, অথবা হোটেলে যে ধরা খাচ্ছে, একটা কিছু করে ভাইরাল হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে সে লিডার। বিশ্বে দেখেন, ধর্ষণ করলেই কোনো কোনো দেশে তাদের শিরচ্ছেদ করা হয়, কোনো দেশে তাদের এনকাউন্টার করা হয়, কোনো কোনো দেশে তাদের যাবজ্জীবন করা হয়। আর আমাদের দেশে হোটেলে যায় যখন আপনি অবৈধ কার্যকলাপে লিপ্ত থেকে যখন ভাইরাল হয়ে গেলেন, আপনাকে মন্ত্রী মিনিস্টার বানানো হচ্ছে। তাহলে এখন আপনি নিজেই বোঝেন যে রাজনীতি কি গল্পই আমি বলবো আপনাকে, আর জাতিকে কি মেসেজটাই দিতে পারি। এখন জি, আপনারা বলেন। জি, আমরা আসলে একটা বিষয় আপনার জানতে চাচ্ছি। বর্তমান তো আমরা দেখতেছি বিভিন্ন দলের দলের নাম বলতেছেন আপনার, বিভিন্ন দলের নেতৃত্ব পর্যায়ের আপনার গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, তারা বিভিন্ন হোটেলে কট খাচ্ছেন। কট যেহেতু ভাষাটা, এই ভাষাটা বর্তমান সবচেয়ে মানে ভালো ভাষা বলার মতো। এই যে একটা কট খাচ্ছেন, এই কট খাওয়ার কারণে তো এই একটা বিরূপ প্রভাব কিন্তু সমাজে পড়তেছে। সকলে দেখতেছেন। তাই আপনার কি মনে হয় তাদেরও যেমন ব্যক্তিগতভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন, সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা। তারা এই যে আগামীতে মাঠ পর্যায়ে তারা কি রাজনীতির মাঠে সবর থেকে কাজ করতে পারবে? ১ নম্বর বিষয়। ২ নম্বর, যেহেতু বাংলাদেশের অনেক মেধাবী এখন কোনো রাজনীতিতে আসতেছেন না বিভিন্ন কারণে। আপনার কি মনে হয় এইরকম পদ খাওয়াকের অবস্থা সৃষ্টি হলে, বিশেষ করে মেয়ে নেত্রী যারা হতে মানে ইচ্ছা পোষণ করেছিলেন, মানে ভালো মেয়ে, তারা কি এই দলের মধ্যে যুক্ত হতে চাবে কি আসলে আদৌ? ধন্যবাদ আপনাকে অনেক লম্বা প্রশ্ন করার জন্য। ঘটনা হচ্ছে, এই যে অবৈধ কার্যকলাপ যেটা হচ্ছে, যেটা করে কট খাচ্ছে, এতে তাদের মান সম্মান যাচ্ছে না। কারণ তাদের তো পারিবারিকভাবে বলেন, জন্মসূত্রে বলেন বা মানুষ হিসাবে বলেন, তাদের তো মান সম্মান নাই। তাদের তো মান সম্মান নাই নাই মান সম্মান থাকলে আর একটা মেয়ের সামনে যায় সে সকল কাপড় খুলতে পারে? তাদের মান সম্মান ইজ্জত নাই। হ্যাঁ, তবে তাদের কারণে আমাদের এই স্বাধীন বাংলাদেশের ইজ্জত বিশ্বের দরবারে লুণ্ঠিত হচ্ছে, ভুলুণ্ঠিত হচ্ছে। তাই আমি এদের বিরুদ্ধে কড়া সমালোচনা করছি। আর এদের কারণেই ভালো মানুষরা মুখে রুমাল দিয়ে হাঁটতে হচ্ছে। তাদের কিন্তু মুখে রুমাল দিয়ে হাঁটতে হয় না। তারা তো হাসির খুশি ভাব, কি আনন্দ করলাম, এনজয় করলাম, কি মজা করলাম, তাদের তো আনন্দই হচ্ছে। তারা তো লজ্জা পাচ্ছে, তাদের মুখে লজ্জা নাই, তার রুমাল দিতে হয়। কিন্তু ভালো মানুষ যা, তাদের রুমাল দিয়ে হাঁটতে হচ্ছে, তারা গোপনে লুকে লুকে বেড়াচ্ছে। আর যে সমস্ত মেয়ে, বংশীয় মেয়ে, এই সমস্ত নেতাদের মাঠে যতক্ষণ আছে ততক্ষণ তারা রাজনীতির মাঠে আসবে না। হ্যাঁ, তবে ওই জাতীয় মহিলারাই মাঠে নামতেছে, যারা তাদের সাথে ম্যাচিং কার্যকলাপে ম্যাচিং আছে তারাই। কিন্তু প্রকৃত যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ, তারা ওই ওই জাতীয় মেয়েরা এখনো মাঠে নামতে সাহস পাচ্ছে না, তাদের কারণে যে শকুন তো আছে, গেলেই তো শকুনের ছাগল মারবে। তো এই শকুন নির্মূল করতে হবে আগে। শকুন যদি নির্মূল করা না যায়, ভালো মানুষ, ভালো মহিলাই বলেন, ভালো পুরুষ বলেন, মেধাবী বলেন, তারা কেউ রাজনীতির মাঠে আসবে না। যেমন আমরা গলা ফাটাচ্ছি, আমাদের কথা কেউ আর শুনছে না, কারণ তাদের ভিড়ে আমাদের কথা গেছে হারিয়ে। তাদের ভিড়ে আমাদের কথা হারিয়ে গেছে। আর তাদের সাথে আমি নির্বাচনে গিয়েছিলাম,
নির্বাচনে যাওয়া যখন আমি এলাকার নেতাদেরকে ডাকলাম, নেতা কর্মীদের ডাকলাম যে আমি তো নির্বাচন করতে চাচ্ছি, তোমরা আমাকে কিভাবে সহযোগিতা করবে। তারা আমাকে ফোর্ট দু একটা ধরায় দিল যে স্যার, এই গ্রাম এই গ্রাম এই বাজার এই পুকুর আমার নিয়ন্ত্রণে দিতে হবে, তাহলে এই এরিয়ার মধ্যে যত ভোট আছে এটা কেমনি নিয়ে দিব সেটা আমার ব্যাপার। আর একজন একটা ফোর্ট দিয়ে দিল, স্যার ওই বাস স্ট্যান্ড ওই টার্মিনাল ওইটা আমাকে দিতে হবে দায়িত্ব, যদি দেন তাহলে ওই এরিয়ার মধ্যে যে ভোট আছে কেমনি নিয়ে দিতে হবে বাবা সেটা আমার দায়িত্ব, আমি নিয়ে দেবো। স্যার ওই স্কুলের নিয়োগ ওই মাদ্রাসার নিয়োগ এটা আমি করে দিব, কিন্তু ওই স্কুল মাদ্রাসা এরিয়াতে যতগুলো ভোট আছে আমি আপনাকে নিয়ে দিব, কিন্তু ওই দায়িত্বটা আমাকে দিতে হবে। তখন আমি বললাম যে আমার ভোটের দরকার নেই। জনগণ যেদিন মনে করবে যে একটা সৎ লোকের প্রয়োজন আছে এই দেশে, এই প্রয়োজন মনে করে যদি আমাকে ভোট দেয়, আমি সেদিনই বলবো আমাকে ভোট দাও। আমি নির্বাচনে দাঁড়িয়ে আমার নিজ গ্রামে খেলার মাঠে বিশাল একটা জনসমাবেশ হয়েছিল, সেই সমাবেশে আমি বলেছি আমি ভোট চাইতে আসি নাই। সাংবাদিক জিজ্ঞেস করলো সবাই তো ভোট চায়, আপনি কেন ভোট চাইছেন না, আপনার কারণটা কি? আমি উত্তর দিলাম আমার যোগ্যতা থাকলে মানুষ তার প্রয়োজনেই আমাকে ভোট দিবে, আমার যোগ্যতা না থাকলে আমি চাইলেও আমাকে ভোট দিবে না, তাই আমি ভোট চাইনি। তো দেশের অবস্থা এইরকম হয়েছে, তাই কি আর বলবো, বলার তো ভাষা পাচ্ছি না আমি, তারপরেও বলতে হচ্ছে যেহেতু সাংবাদিক মশাই এসেছে আমার সামনে। বলুন এখন কি প্রশ্ন আছে। যে জুলাই সনদ এখন বাস্তবায়ন হয়নি, সরকারি দল বিরোধী দল দুই দিকে অবস্থান নিয়েছে, আমরা সবাই জানি। আপনার এখানে মন্তব্য কি? দেখেন, জুলাই সনদ অযথা হয়নি। এই জুলাই অভ্যুত্থানটা এমনি এমনি আসে নাই, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এই জুলাইটা হয়েছে। আর এই জুলাই যদি না হতো তাহলে ফ্যাসিস্ট স্বৈরাচারকে আমরা উৎখাত করতে পারতাম না, তাদের আধিপত্য আরো থাকতো। এই ফ্যাসিস্টকে যেহেতু আমরা উৎখাত করতে পারছি এই জুলাইয়ের মাধ্যমে, সেহেতু এই জুলাইকে মূল্যায়ন আপনার আমার সকলেরই করা উচিত এবং কর্তব্য, এবং করতেই হবে। এই জুলাইকে কেন্দ্র করে আজও প্রায় ৩৬,০০০ লোক পঙ্গু হয়ে ঘরে বসে আছে, তাদের দিকে সরকারের খুব একটা গুরুত্ব নেই। সরকারের গুরুত্ব না থাকার কারণ, এক ফ্যাসিস্ট স্বৈরাচারকে আমরা তাড়াইছি, পরবর্তী যে সরকার হয়েছে সেটা যে ফ্যাসিস্ট বা স্বৈরাচার নয়, এর প্রমাণ কি? শুধু সরকার পরিবর্তন হয়েছে, এক দল গেছে আর এক দল আছে, কিন্তু কার্যকলাপ আগেও যা ছিল এখনো ঠিক তাই আছে। সেই হেতু এই সরকার জুলাই সনদকে মূল্যায়ন করতে তারা চাচ্ছে না। জুলাই মূল্যায়ন করলে শুধু আওয়ামী লীগের বিপর্যয় হবে না, আওয়ামী লীগের জাতীয় যতগুলো নেতা আছে প্রত্যেকেরই সমস্যা আছে। তাহলে আমি যদি ওই সমস্যার মধ্যে পড়ে থাকি, তাহলে আমি জুলাই সনদ কেন আমি বাস্তবায়ন করব? আমারও তো একটা জীবনে সেফটি আছে। তাই কোনো নেতার ব্যক্তিগত সেফটির কারণে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজি হচ্ছে না। অথচ জুলাই সনদ না হলে তারা এই দেশের মাটিতেই আসতে পারতো না, নেতা হওয়া তো অনেক পরের কথা। এখন আপনাদের চিন্তা চেতনায় যা হয় আপনারা বিবেচনায় রাখেন। জি, আপনার কাছে আরেকটা বিষয় জানার বিষয়, সামনে তো স্থানীয় পর্যায়ে নির্বাচন, দল তো নিবন্ধন পাননি, সেই দলীয় ব্যানার দেওয়ার সুযোগও নাই, কিন্তু আপনার নেতাকর্মীদের যারা আছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাদেরকে স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা করবেন কিনা বা চিন্তাভাবনা আছে কিনা? হ্যাঁ, আমরা অলরেডি নেতাকর্মীদের নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে, বৈঠক হয়ে গেছে, এবং আমার নেতাকর্মীরা প্রিপারেশন মাঠে, তারা মাঠ গোছাচ্ছে, নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। শুধু স্থানীয় নির্বাচন নয়, যেহেতু আমরা এই দেশের নাগরিক, সেহেতু এই দেশে যত নির্বাচন হবে, গভর্নমেন্ট লেভেলের নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের নাগরিক অধিকার, এবং আমরা করব ইনশাআল্লাহ। কতটি জেলায় আপনারা অংশগ্রহণ করতে পারেন? বা আমরা আগে তো কমিটি দিছিলাম আমরা 1/3 করে, কিন্তু এখন আরো কমিটি আমাদের বেশি হয়ে গেছে, তো পুরা বাংলাদেশ দিতে পারবো না, তবে ম্যাক্সিমামই দিব আমরা, জি, ম্যাক্সিমাম। আপনার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। আমার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলা আছে, যে ব্যক্তি চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতির সঙ্গে জড়িত আছে তারা আমার দলের
নাম মুখে নিবেন না। নেতাকর্মী হওয়া তো দূরের কথা, নাম মুখে নিতে পারবেন না। যদি আপনার ভিতরটা সঠিক থাকে, দেশপ্রেম থাকে, দেশের জন্য কাজ করার ইচ্ছা থাকে, জাতির জন্য কাজ করার ইচ্ছা থাকে, তবেই গণ অধিকার পার্টির সদস্য হতে পারবেন। এছাড়া কোনো সুযোগ নাই। এটা আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার বক্তব্য। আর দেশবাসীর জন্য আমার বক্তব্য সেটা হলো, যদি আপনারা আমাদেরকে কখনো ক্ষমতায় দেন, এই বাংলার মাটিতে একটি ব্যক্তিকে আমরা ক্ষুধার্ত এবং বেকার রাখবো না। প্রত্যেকটি লোকের কর্মসংস্থান করব। প্রত্যেকটি মানুষের মাথার উপরে ছাদ মানে বাড়ি করে দিব। এই যে আমাদের অতীত সরকারগুলা আশ্রয়ন প্রকল্প করছে, তারপরে কি গ্রাম গুচ্ছ গ্রাম করছে, এগুলো তো ফকিন্নিপাড়া করে দিছে। বস্তি আর এই ফকিন্নিপাড়া সমান? এটা করার একটা সরকারের করার কি প্রয়োজন? এটা তো এমনিই তারা বস্তিতে আছেই। সরকারের বস্তি করে দরকার আছে, সরকারি বস্তিতে দরকার নাই। আমরা ক্ষমতায় গেলে আশ্রয়ন প্রকল্প বা এই গুচ্ছগ্রাম নয়, সর্বোচ্চ উন্নত মানের পরিবেশে, উন্নত জীবন জীবিকার পরিবেশে আমরা প্রত্যেকের জন্য অট্টালিকা করে দেবো ইনশাআল্লাহ। অট্টালিকা বলতে কি বিশাল বাড়ি তাও নয়, হ্যাঁ, একটা বাড়ি হবে মিনিমাম ধরেন 50 তালা। 50টা তালায় যদি 4টা ইউনিট থাকে, তাহলে 4টা 4 50-এ 200টা ফ্যামিলি সেখানে থাকতে পারবে। তাহলে অট্টালিকাই তো হয়ে গেল। কিন্তু আমরা ওই গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্প, ওই বস্তিগিরি, এটা আমরা করব না। আমরা উন্নতভাবেই তাদের বসবাসের, উন্নত জীবন জীবিকার ব্যবস্থা সেইভাবে আমরা পরিবেশ সৃষ্টি করে বসবাসের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আরও একটি কথা, মানুষ মারা যাবে, এটা স্বাভাবিক, কেউ আটকাতে পারবে না। কিন্তু একটি ব্যক্তিকে বিনা চিকিৎসায় আমরা মারা যেতে দিব না। প্রতি সপ্তাহে প্রতিটা বাড়ি বাড়ি আমাদের ডাক্তার যে খোঁজ নেবে যে আপনার পেটের ব্যথা কি আছে কিনা, মাথার ব্যথা আছে কিনা, কি সমস্যা। এটা হলো আমাদের পরিকল্পনা। এখন যেটা এইগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, আমাকে সাপোর্ট করবেন। প্রয়োজন না হলে সাপোর্ট করার দরকার নেই, আপনি আপনার ব্যক্তিগতভাবে চলতে পারেন। এই বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য।